সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সরকারের যেহেতু বাজেট একটি সংসারের মতোই, দেশের যেটি কাঠামো, সেখানে সরকার এবার তার যে ঘাটতি সেটা প্রতি বছর যে ঋণগুলো নেয় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আর্থিক খাত এবং বিদেশি যে ঋণগুলো আসে, সেখানে এবার খুব বেশি বাড়ছে না। আপনাদের দেশে কি মনে হচ্ছে যে এটি কতটা ঘাটতি মেটাতে পারবে দেশের? এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে সত্যিকার অর্থেই আমাদের যদি সামষ্টিক অর্থনীতির ভিতরে যে এখন যে শৃঙ্খলাটা আনতে চাচ্ছে, তার জন্য শুধুমাত্র মুদ্রানীতিতে আপনারা দেখেছেন যে কিভাবে এটাকে আমরা যেটাকে পলিসি রেটগুলো বলি, সেই সুদের হারগুলো বাড়ানো হয়েছে, নীতি সুদের হার। এখানেও একই রকমভাবে এটা এই যে আমার সরকারের যে ব্যয়, এইটাকে একভাবে কন্টেইন করা হচ্ছে এবং যাতে আমার খুব বেশি ঘাটতি অর্থায়ন না করতে হয়। কারণ সরকার ঘাটতি অর্থায়ন কোত্থেকে করবে? তো ব্যাংকের ভিতর থেকে ঋণটাকে নিতে হবে। তো দিন শেষে ওই ব্যাংকের ঋণটাকে সে কিন্তু কন্টেইন করতে চাচ্ছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এখানে খুব বেশি এখন সক্ষমতার বিষয় আছে। ব্যাংকেও তারল্য পরিস্থিতি এখন খুব ভালো না, এবং সরকার যদি একটা বড় আকারের ঋণ করে তাহলে তো আমার এখান থেকে নেওয়া খুব কঠিন হবে। আর সরকারের কাছে উৎস আছে হলো বিদেশি উৎস। বিদেশি উৎস প্রকল্পের সাথে কিন্তু যুক্ত আমাদের প্রায় এখন পুরোটা, এখন বাজেটারি সাপোর্ট কিছু পাওয়া যাচ্ছে, সেটাও ওইটুকু আসবে, কিন্তু তার বাইরে অনেক বাড়ানোর তার সুযোগ নেই বিদেশি, বরং সেটার ব্যবহারটাকে বাড়ানোটা হলো ইম্পর্ট্যান্ট। আর সরকার ঋণ করে হলো সঞ্চয়পত্র থেকে। ওইখানে মানুষের এখন যেভাবে উচ্চ পর্যায়ে জিনিসপত্রের দাম আছে, মানুষ যেভাবে ওইটার সাথে ফাইট করছে, এখানে অনেক বেশি ঋণ তো করতে পারবে না সরকার, কারণ তার মানুষের ডিমান্ড নাই সঞ্চয়পত্রের জন্য। তো ওই ব্যালেন্সটা এখানে রিফ্লেক্ট করেছে কিছুটা। আমার মনে হয় যে দুটো বিষয়ই কাজ করেছে। একভাবে ঋণের ব্যাপারে সরকার যেই ঘোষিত নীতিটি বলছেন যে আগের সরকার অনেক ধরনের ঋণ করেছে, যেটা আসলে আমাদের জন্য একটা চাপের হয়ে যাচ্ছে, সেটা সত্যি। কারণ এটা একটা বড় কারণ হলো ঋণ করে আমি যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছি ওইটাতে যদি অপচয় হয়, অপচয় দুর্নীতি, এটা তো আছে যে আমরা জানি যে অন্ততপক্ষে 20-25% দুর্নীতি হতো। সেইটা হওয়ার কারণে কিন্তু আপনার ওই ঋণ করে আমার যে অর্থনীতির ভিতরে আবার সক্ষমতা হবে, রাজস্ব আহরণ হবে, সেখান থেকে আমি ফেরত দিব, তো ওই কাজটা হচ্ছিল না। তো রাজস্ব আহরণটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যে একটা হলো আমার অর্থায়নটাও করতে হবে রাজস্বের মধ্যে দিয়ে, আর একটা হলো যে আমার ঋণও ফেরত দিতে হবে। সুতরাং ঋণের সক্ষমতা জিডিপি হিসাবে IMF খুবই সরলীকরণভাবে এটা বলেছে, কিন্তু আসলে সত্যি কথা হলো দুটো জিনিস। আমি যদি ঋণ করি, আমাকে সত্যিকার অর্থে দেখতে হয় যে আমার অর্থ ফেরত দেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, আমার সম্পদ আছে কিনা, কারণ আমাকে নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যে বিদেশি অর্থে যদি আমি পরিশোধ করি, আমার বৈদেশিক মুদ্রার ক্যাপাসিটি আছে কিনা। সার্বিকভাবে আপনারা যেটা দেখবেন বাজেট ঘাটতির ক্ষেত্রে যখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হয়, সেটা হলো যে আমার এই ঘাটতি অর্থায়নটা কিন্তু হয় নিট আকারে। যখন আমি বাজেটে হিসাবে করি, আমি যা মোট করি তার থেকে ফেরত যা দিই সেটা বিয়োগ দিয়ে নিট ঋণ কত, তো এই নিট ঋণের হিসাবটা কিন্তু হয় আমার ফেরত দেওয়ার অবস্থার উপরেও। তো ফেরত দেওয়ার পরিস্থিতি কিন্তু এখন অনেক বেড়েছে এবং এটা বাড়তে থাকবে আগামী 4-5 বছর, খুবই বড় আকারে বাড়তে থাকবে। দুটো জায়গা আছে, অনেকগুলো ঋণ আমাদের এখন ফেরত দেওয়ার মতো মানে সময় হয়ে গেছে, আমরা লম্বা সময়ের জন্য যে ঋণগুলো নিয়েছিলাম। দুই হলো আমাদের বৈদেশিক মুদ্রার যে হঠাৎ করে একটা পড়ে গেল, সেই কারণে কিন্তু আমার এই রিপেমেন্ট পরিশোধের পরিস্থিতিটা নিচ্ছে। আগে ধরেন আপনি 2 বছর আগে আপনি $1 শোধ করার অর্থ হলো আপনি 85 টাকা দিতেন, এখন আপনার 122 টাকা দিতে হবে। তো এইটা তো আসলে সত্যি অর্থ অনেক বড় আকারে বেড়ে গেছে, প্রায় 1/3 বেড়ে যাওয়া। হ্যাঁ, এবং বিগত 10 বছরে, আমি 15 বছর, 10 বছরের ভেতরে বেশ কিছু ঋণ নেওয়া হয়েছে যেগুলো আপনার আগের মতো পরিশোধের সময়টা অত বড় না। এমনকি অনেক, আপনি জানেন যে ওই আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো হচ্ছিল, ওইটার প্রকল্প শেষ হয়নি কিন্তু ঋণ ফেরত দেওয়ার সময় চলে আসছে। তার অর্থ কি হয়, আপনি একটা প্রকল্প বাস্তবায়ন করবেন, সেইটা থেকে সুবিধা পেয়ে আপনার সক্ষমতা হবে, আপনি ঋণ ফেরত দেবেন, এটা হলো মডেল। কিন্তু প্রকল্প শেষই হয় নাই, এটা থেকে আমি কোনো সুবিধাও এত পাই নাই, ফলে তার আগেই কিন্তু আমার দিয়ে দিতে হচ্ছে, ফলে ওই সময়টা আমার চাপ হয়ে যায়। সুতরাং ঋণ পরিশোধের পরিস্থিতি, নেয়ার পরিস্থিতি কি আছে, এটা অনেকগুলো এই ধরনের জটিল বিষয়ের ভিতরে এখন নির্ভরশীল। ব্যবসার একটা কথা বলছে জিডিপির আকার অনুযায়ী আমরা সেইভাবে বিদেশি ঋণ এখন নেই নাই, সেটা আসলে কতটা এক্সপ্যান্ড করার সুযোগ আছে কি মনে করেন?
বিদেশি ঋণ নিতে হলে আপনি কেমন বিদেশি ঋণ নেবেন? কারণ মানে বাংলাদেশ সবসময় সহজ শর্তে ঋণ নিয়েছে। আমরা তখন আমাদের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো ছিল না, তো আমরা ছোট দেশ ছিলাম, নিম্ন আয়ের দেশ ছিলাম, তো আমরা এটা পেতাম, তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হতো। এখন সেটার জায়গা তো আস্তে আস্তে কমে যাচ্ছে। ধরেন বিশ্বব্যাংক থেকে এখন আমরা আগে বলতাম হলো আমরা একেবারে সহজ শর্তে ঋণ পাই, এখন এটা ব্লেন্ডেড ফাইন্যান্সে ঢুকে গেছে, মানে একটু সহজ শর্ত একটু কঠিন শর্ত যুক্ত। আস্তে আস্তে ওই জায়গাটা হবে। কঠিন শর্তের অর্থ কি? কঠিন শর্তের অর্থ হলো যে আমার সুদের হারটাও বেড়ে যাচ্ছে, আমার পরিশোধের টাইমটাও কমিয়ে দেওয়া হচ্ছে। আগে যদি আমি 40 বছরে ফেরত দিতাম, এখন আমি 20 বছরে ফেরত দিচ্ছি। আগে যদি সুদের হার আমার 0.25 থাকতো সুদ ফিটি নিয়ে, এখন আমাকে এটা 1.5% 2% দিতে হচ্ছে। সুতরাং নিতে পারবো, আরও কঠিন শর্তে যেতে হবে। ধরেন অলরেডি সরকার, আপনি দেখবেন যে কিছু ঋণের ভিতরে যায় 3% 4% বিদেশি। তার সাথে যদি আমরা যেটা বলি যে টাকার মান যদি আমরা ধরে নেই কিছুটা হারাবে, কারণ তো লম্বা সময় পরে দিতে হচ্ছে, আমার টাকা তো আর এখানে থাকবে না, এই সুদের হার কিন্তু বেশ বেড়ে যায়। সুতরাং ওই ব্যালেন্সটা করা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় জানতে, সেটা হচ্ছে যে নীতি সুধার কারণে ব্যাংকগুলোতে জমা এবং ঋণ সবকিছুতেই সুদের হার বেড়েছে, সেখানে বিনিয়োগে একটা ভাটা অবস্থা আছে। আবার অন্যদিকে যদি সরকার বাজেটে ব্যাংক খাতের দিকে বেশি মুখী হয়ে যায় বিদেশি ঋণ নিয়ে, তাহলে বিনিয়োগ কর্মসংস্থান কী অবস্থা হবে? আর দুটো তো ভিন্ন ভিন্ন বললেন, যে চাহিদা আদৌ আছে কিনা, বিনিয়োগ পরিস্থিতিও কিছুটা নির্ভর করবে। হ্যাঁ, এখন তো ধরেন বিনিয়োগ পরিস্থিতি আমরা খুব দেখছি না। একটা ধরনের অর্থনীতির ভিতরেও এক ধরনের রিপেয়ার হচ্ছে। সুদের হারের কথা বলেছেন, জ্বালানি সহ অন্যান্য অবকাঠামোর বিষয় আছে, সংস্কারের বিষয় আছে, রাজনৈতিক স্থিতিশীলতা বা এটার একটা প্রজেকশন যে কখন আসবে, নীতি পরিবর্তন হয়ে যাবে কিনা। অনেক সময় হয়তো বড় বিনিয়োগের জন্য হলেও একটু বসে আছেন যে কি হয় দেখার জন্য। সুতরাং ওই বিষয়গুলো তো চ্যালেঞ্জগুলো আছে। ফলে সরকারের এই কারণেই বোধহয় হয়তো ওনারা কিছুটা কমিয়ে রেখেছেন। ব্যাংক ঋণের হারটা কি, সরকার যে কোনো সময় এখান থেকে ঋণ নিতে পারে। আপনি সঞ্চয়পত্রের সুদের হার আপনার নির্ভর করবে যে আমি সঞ্চয়পত্র কিনতে চাই কিনা, আপনি সঞ্চয়পত্র কিনতে চান কিনা। কিন্তু বিদেশি ঋণ সবসময় নির্ভর করবে হলো যে আমার প্রকল্প আছে কিনা, প্রকল্পের জন্য। কিন্তু ব্যাংকের জায়গায় হলো সরকার শেষে যায়, বাকি যেটুকু থাকে না সেটুকুর জন্য যায়, যে কারণে ওটার কন্ট্রোলটা পুরোপুরি হয় না। ওটা কন্ট্রোল করতে হলে আপনার ব্যয় কন্ট্রোল করতে হবে। সো ওই জায়গা থেকে আপনার সরকার উচিত হবে নিঃসন্দেহে, এটাই বললাম যে আমার যে সামষ্টিক অর্থনীতির ভিতরে একটা রাজস্ব নীতি আছে আর একটা মুদ্রানীতি আছে, এটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। না হলে বাংলাদেশ ব্যাংকও যে চেষ্টা করছে এটা ক্ষতিগ্রস্ত হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম জাতীয় বাজেটে ঘাটতি, বিদেশি ঋণ এবং দেশীয় সংস্থা থেকে ঘাটতি পূরণ করা। সব মিলে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছিলেন আলোচনার জন্য সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।